প্রথম ১০০ দিন আসলে বাজেটের ভারসাম্য রক্ষা করাটাই হবে প্রধান লক্ষ্য। এলে শহরটি বর্তমানে এই বিশেষ মুহূর্তে এটি বিশাল এক আর্থিক ঘাটতির মুখে রয়েছে, কারণ বাজেটের মধ্যে সঠিক কোনো ভারসাম্য নেই। তাহলে মূলত এলে শহরটি খুবই ধনী, আমাদের প্রচুর অর্থায়ন আছে, কিন্তু বাজেট সঠিকভাবে ব্যবহার না হওয়ায় আমাদের অনেক ঘাটতি দেখা দিয়েছে। একবার বাজেটের ভারসাম্য ঠিক করতে পারলে তখন আমি আমার দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহহীনতার সমস্যার সমাধানে মনোযোগ দিতে পারবো। একবার আমি গৃহহীনতা সমস্যার সমাধান করে সবাইকে রাস্তাঘাট থেকে তুলে ভবনের ভেতরে আনতে পারলে তখন আমি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। এই মুহূর্তে নিরাপত্তা বাসিন্দাদের জন্য খুব বড় উদ্বেগের বিষয়, বিশেষ করে যারা শহরের চারপাশে হাঁটেন, কারণ ফুটপাতে গৃহহীনদের উপস্থিতি রয়েছে। তাহলে একবার আমি গৃহহীনদের আশ্রয় দিতে পারলে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমার তৃতীয় স্তম্ভ হবে ব্যবসা, কারণ তখন ব্যবসা আবার চাঙা হবে, শহরে ফিরে আসবে। এই তিনটে বিষয় একসাথে হয়ে গেলে তখন আমরা বাকি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো, যার মধ্যে মূলত তরুণদের সম্পৃক্ত করা ও প্রশিক্ষিত করা এবং শহরের বিভিন্ন অবকাঠামোগত খাতগুলোকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত। গত ৩০ বছর ধরে আমি বাজেট নিয়ে কাজ করেছি, কারণ আমি এখনো এলে শহরের জন্য কাজ করি। এখন ৩৭ বছর হয়ে যাওয়া, তাই আমি বাজেট সম্পর্কে জানি। আমি জানি কিভাবে সিটি হল পরিচালনা করতে হয়, আর এটাই আমি সামনে দেখতে চাই। শহরের আবাসন সংকট ও ক্রমবর্ধমান গৃহহীনতা কিভাবে সমাধান করবেন? ঠিক আছে, আপনার প্রশ্নের দুটি দিক আছে। আবাসন সংকট, রাজ্য থেকে অনেক বিল এসছে, যেগুলো আমরা বলি SB ৪, অর্থাৎ স্টেট বিল ৪, এবং SB ৭৯, স্টেট বিল ৭৯, যা অত্যন্ত দ্রুত গতিতে অনুমোদন পাওয়ার সুযোগ প্রদান করে থাকে এবং মন্দির ও গির্জার আশেপাশের জমি ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু বিশেষ অনুদান ব্যবহারের অনুমতি দেয়। এছাড়াও ট্রেন স্টেশন এবং হাই স্পিড বাসের আশেপাশের জমি ব্যবহারের ক্ষেত্রেও। তাহলে এগুলো বর্তমানে এই ইউনিটগুলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ৩ লাখ ইউনিটের মধ্যে প্রায় ১ লাখ ইউনিট উৎপাদন সম্পন্ন করতে সক্ষম হবে। গৃহহীনতা, দুঃখজনকভাবে আমাদের একটা পরিকল্পনা আছে যা ২০১৫ সালের নভেম্বর মাসে সাবেক মেয়র স্বাক্ষর করেছিলেন, কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হয়নি, যা পরিবারগুলোর সমস্যার সমাধান করতে পারত, যাতে পরিবারগুলো গৃহহীন হওয়ার আগেই তাদের গৃহহীনতার পথে যাওয়া ঠেকানো যায়। আরেকটি ক্ষেত্র আছে যা মাদকাসক্তি ও মদ্যপানের সমস্যা সমাধান করবে এবং তাদের স্বাস্থ্য আগের অবস্থায় ফিরিয়ে আনবে। আমাদের অনেক ভবন আছে, ভেটেরান অ্যাডমিনিস্ট্রেশনের মালিকানাধীন অনেক ভবন আছে, যেখানে ক্লিনিকও রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে না। এগুলো কেবল ফেলে রাখা হয়েছে। আমাদের আশেপাশের অন্যান্য শহরগুলো আমাদের তৈরি করা একই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং তাদের জন্য দারুণ কাজ করছে। তাই আমাদের আবারও সেই পরিকল্পনাটি কার্যকর করতে হবে। আমাদের নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই, চাকা তো আগে থেকেই আছে, শুধু আমাদের সেটি ব্যবহার করতে হবে। আগে আপনি শহরের নিরাপত্তা নিয়ে বলেছিলেন, এখন জননিরাপত্তা উন্নয়নে কি সংস্কার প্রস্তাব করছেন, এতে আমরা আস্থা ফেরাবো সম্প্রদায় ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে? মূলত গত ২৬ বছর ধরে আমার স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসাবে আমি এলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পুলিশ বিভাগ, LAPD এবং LAFD, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্ট, যারা প্রথম সাড়া দেয়। তাই আমাদের পুলিশ অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানেই ভালো, খারাপ এবং খুব খারাপ সব রকমের মানুষই কাজ করে থাকে, এটা অবশ্যই সত্যি। তাই আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব যেটাকে বলা হয় সাংস্কৃতিক সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে, যেখানে অফিসারদেরকে আরও বন্ধুত্বপূর্ণভাবে, আরও সহমর্মিতার সাথে কাজ করতে শেখানো হবে। দলগত কমিউনিটি যোগাযোগে উৎসাহ দেব, শুধু আইন এবং আপনি আইনের অধীনে, এই মনোভাবের বদলে। তাদেরকে কমিউনিটির অংশ করে একসাথে কাজ করতে পারলে আমরা সবাই একসাথে থাকব। নাগরিক এবং পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাসমূহ একসাথে অপরাধ দমন করতে পারবে এবং অপরাধীদের তাদের উপযুক্ত শাস্তি স্বরূপ কারাগারে পাঠাতে পারবে।
তাই মূলত বর্তমান কার্যক্রমকে আরও উন্নত করাই লক্ষ্য। এবং অবশ্যই বাজেট কাটার কারণে যেসব বেসামরিক কর্মচারী ছাঁটাই বা বরখাস্ত হয়েছেন তাদের সবাইকে আবার ফিরিয়ে আনতে হবে। এছাড়াও আমাকে আবার ক্যাডেট প্রোগ্রাম চালু করতে হবে, কারণ এই সব শিক্ষার্থীরা ডেস্কের কাজগুলো করতে পারবে এবং অফিসাররা তাদের মূল কাজ করতে পারবে। এটি আসলে পুরো সিস্টেমটির একটা পুনর্গঠন। শহরের সীমিত বাজেটে চাপ না বাড়িয়ে আপনি কিভাবে আপনার পরিকল্পনাগুলো অর্থায়ন করবেন? মূলত যেমনটা বলেছি, প্রথম সপ্তাহ প্রথম দিনেই হিসাব নিকাশ ঠিক করব। বাজেট আছে, টাকা আছে, আমাদের কাছে অনেক টাকা আসছে। মূল্যায়ন, পরিবহন ব্যবস্থার উদ্যোগ, নানা বিল, অনুদান তহবিল থেকে। কিন্তু একই টাকা যেখানে ব্যবহার করা উচিত সেখানে না হয়ে অন্য কোথাও ব্যবহার হচ্ছে। আর এই বিশৃঙ্খলা থেকেই ঘাটতি তৈরি হচ্ছে। গত বছর প্রকাশিত হিসাব ছিল ১ বিলিয়ন, কিন্তু বাস্তব সংখ্যা ২ বিলিয়ন। কারণ আমাদের অনেক অপচয় আছে, অনেক অযোগ্য ম্যানেজার আছে, অনেক অযোগ্য কর্মচারী আছে, যার ফলে অগ্রগতি বিলম্বিত হয়, অনুমোদন পেতে দেরি হয়। এভাবে দেখুন, অনুমোদনের জন্য যেসব বাড়ি আগুনে পুড়ে গিয়েছিল প্যালিসেপসে, সেগুলোর কাজ এখনো শুরুই হয়নি। আর আমরা প্রায় ১.৫ বছর পেরিয়ে এসেছি। তাই শুধু হিসাবের খাতা ঠিক রাখুন, আমাদের টাকা আছে, আমরা একটা ধনী শহর। আসাদ সাহেব, সাম্প্রতিক জরিতে আপনি পিছিয়ে আছেন। এই ফলাফল নিয়ে আপনার মন্তব্য কি এবং ভোটারদের প্রতি আপনার জবাব কি? আচ্ছা, কি হয়েছে? এটা খুবই অনন্য একটা ব্যাপার, একটা অনন্য পরিস্থিতি, অনন্য নির্বাচন। আপনারা দেখুন, একটা জরিপ শুরু হয়েছিল লয়োলা ইউনিভার্সিটি থেকে, যেখানে ৪ মিলিয়ন মানুষের মধ্যে মাত্র ১০০ জন ছাত্রকে নিয়ে করা হয়েছিল। আর সেই জরিপেই কিছু টিভি চ্যানেল যেমন এনবিসি এবং এলএ টাইমস এবং পত্রিকা এগুলো গাইডলাইন হিসেবে ব্যবহার করেছে। ফলে এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ ভোটাররা বুঝতেই পারেনি ব্যালটে ১৪ জন প্রার্থী আছে। তারা ভাবতে শুরু করলো, ওহ, এখানে তো কেবল ৩ জন, বর্তমান মেয়র ক্যারেন ব্যাস, কাউন্সিলম্যান নিথিয়া রামান আর রিয়ালিটি শো অভিনেতা স্পেন্সার। কারণ যখন এনবিসিতে বিতর্ক অনুষ্ঠান হলো, তখন তারা কেবল ৩ জনকেই মঞ্চে উঠতে দিয়েছিল। আর এতে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ভোটাররা বুঝতেই পারেনি যে এখানে ৩ জন নয়, আসলে ১৪ জন প্রার্থী আছে। আর আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি, সবাই কেবল শীর্ষ ৩ জনকে ভোট দিচ্ছে। বাকি থাকা অন্য ১১ জন যোগ্য প্রার্থীকে সম্পূর্ণভাবে অবহেলা করে চলেছে, যার মধ্যে আমিও আছি। বড় উদ্যোক্তা অ্যাডাম মিলারও আছেন এবং আরও অনেক যোগ্য প্রার্থীও সেখানে উপস্থিত আছেন। এটা একেবারেই অদ্ভুত, কারণ এখানে কোনো বিতর্কই হয়নি। এখন পর্যন্ত শুধুমাত্র কয়েকটা অপেশাদার ব্যালট আর জনমত জরিপ পরিচালনা করা হয়েছে, আর সবকিছুতেই চরম বিশৃঙ্খলা ও অরাজকতা, যেটা আপনি এখনই নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আশা করি আগামী সপ্তাহে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, বর্তমান মেয়র নভেম্বরে যাচ্ছেন এবং বাকিরা দ্বিতীয় স্থানের জন্য লড়ছেন, যাতে নভেম্বরে তার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারে। তাহলে আপনার নেতৃত্বের দৃষ্টিভঙ্গি অন্য প্রার্থীদের থেকে কিভাবে আলাদা, আর কেন ভোটাররা মেয়র নির্বাচনে আপনাকে বেছে নেবে? আসলে আপনি এখন কথা বলছেন এমন এক সময়ে যখন ভোটাররা ইতিমধ্যেই ভোট দিচ্ছেন এবং সংখ্যাগুলোতে ভিড় করছেন। শীর্ষ ৩ জনের জন্য যাদের নিয়ে এনবিসি বিতর্ক করেছে, সেখানে আমাকে এবং অন্যদের অন্তর্ভুক্তি করা হয়নি। যা আমাকে আলাদা করে তোলে তা হলো আমি এলে শহরের সেবা করে আসছি ৩৭ বছর ধরে। আমি ৮০ দশকে মেয়র টম ব্র্যাডলির অধীনে কাজ শুরু করি। আমি ৬ জন মেয়র এবং ৭৫ জন কাউন্সিল সদস্যের অধীনে কাজ করেছি। ১ দশক ধরে আমি ট্রাফিক সিস্টেম, রাস্তার আলো, ডিজাইন ও নির্মাণ করেছি। এরপর আমি ট্রেন সিস্টেম, ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ সিস্টেমে যুক্ত হই। আমি বর্তমানে এলে ২৮ টিমের সঙ্গে যুক্ত, শহরকে এই টিমের জন্য প্রস্তুত করতে। আমি এলএপিডি এলএফটিতে ২৬ বছর স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছি। এছাড়াও আমি আন্তধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে ১১ বছর কাজ করেছি,
যাতে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বৈচিত্র্য সত্যিই আনা যায়। আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন নেতা, অন্যরা সবাই ম্যানেজার। তারা বলে, যখন আমরা নির্বাচিত হব তখন আমরা এটা করব। তবে আমি একমাত্র প্রার্থী যে বলতে পারি আমি এটা ৩৭ বছর ধরে করে আসছি। আমি একবার মেয়র হলে এবং মেয়র হিসাবে আরো ক্ষমতা পেলে তখন আমি আরো অনেক কিছু করব। এটাই আমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কিন্তু টিভি চ্যানেলগুলো যা করছে, মিডিয়া যা করছে, তার জন্য বার্তাটা ভোটারদের কাছে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না। সব প্রার্থীদের সমান সময় দেওয়া হচ্ছে না, প্রার্থীদের তাদের কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। এবং ঠিক এই বিশেষ কারণেই আমার অর্জিত যোগ্যতা ও বলিষ্ঠ নেতৃত্বের দক্ষতাগুলো সাধারণ ভোটারদের কাছে অজানা থেকে যাচ্ছে ও চাপা পড়ে যাচ্ছে, যদিও আমি বর্তমানে এই পদের জন্য একমাত্র যোগ্য প্রার্থী হিসাবে লড়াই করছি, যে লস অ্যাঞ্জেলেসকে আবার ফিরিয়ে আনতে পারে এবং এই সমস্ত বিশৃঙ্খলা থেকে বাঁচাতে পারে।